অধ্যায় 453 সিঁড়ি রেড রোজ ম্যানর। নানান রকম প্রাচীন জিনিসে ভরা বিলাসবহুল ঘরগুলোর ঠিক বাইরে ক্লাইন মোরেত্তি দরজার কাছে দাঁড়িয়েছিল। আজকের দিনে সে এই নিয়ে ৬ নম্বর পরিচারিকাকে একই প্রশ্ন করল। সেই অল্পবয়সী পরিচারিকাটি ওই যুগের বৈশিষ্ট্য অনুযায়ী একটা সাদাকালো পোশাক পরেছিল। সে দেখতে বেশ সুন্দরী আর প্রাণবন্ত ছিল। তার বাদামি চুলে প্রাকৃতিক কোঁকড়ানো ভাব ছিল, তার চোখে মুখে একটা চঞ্চলতার ছাপ ছিল। মিস্টার তালিম ডুম্যান্ট যখন আসে তখন সে কার সাথে দেখা করে? ক্লাইন একঘেয়েভাবে প্রশ্নটার পুনরাবৃত্তি করল। পরিচারিকাটি প্রায় কোনো বিরতি ছাড়াই জবাব দিল। মিস্টার তালিম সাধারণত হিজ হাইনেসের সাথে দেখা করার অনুরোধ করে, অথবা তার সাথে ঘোড়ায় চড়তে যায়, কিংবা নানা বিষয়ে আলোচনা করে। হিজ হাইনেস যদি উপস্থিত না থাকে তাহলে সে ওই মহিলার সাথে দেখা করে। তারা খুব ভালো বন্ধু। সে প্রিন্স অ্যাডেসাকের খানসামার কাছ থেকে অনুমতি নেয়। তালিম কি প্রিন্স অ্যাডেসাক অগাস্টাস যাকে পছন্দ করে সেই সাধারণ মহিলার খুব ভালো বন্ধু? তারা কি মাঝে মাঝে গোপনে দেখা করত? খুব সম্ভবত সে ওই মহিলাকে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছিল, যাতে প্রিন্স অ্যাডেসাকের সুনামে কোনো আঁচ না লাগে। ক্লাইন চিন্তিতভাবে মাথা নাড়ল। তারা মানে মিস্টার তালিম আর ওই তরুণী কি বিষয়ে কথা বলত? এই প্রশ্নটা করার সময় ক্লাইনের হঠাৎ মনে পড়ে গেল যে তালিমও তো এই কিছুদিন আগে প্রেমে পড়েছিল। তথ্য প্রযুক্তির যুগের প্রচুর অভিজ্ঞতা থেকে তার মাথায় অদ্ভুত এক সাজানো রোমান্টিক গল্পের কথা মনে উদয় হল। পরিচারিকাটি এই গোয়েন্দাকে একদমই ভয় পাচ্ছিল না। সে একটু হাসল, মাথা নাড়ল আর বলল, এই সময়গুলোতে আমাদের সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। এই কথা শুনে ক্লাইন তার কল্পনার ঘোড়াকে আর থামিয়ে রাখতে পারল না। তার মনে হতে লাগল যে প্রিন্স অ্যাডেসাক হয়তো প্রতারণার শিকার হচ্ছে। তাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই পরিচারিকাটি খিলখিল করে হেসে উঠল আর বলল, গোয়েন্দা মরিয়াটি, তুমি যদি সত্যি জানতে চাও যে ওই মহিলা আর মিস্টার তালিম কি বিষয়ে কথা বলত, তাহলে তুমি সরাসরি তাকেই জিজ্ঞেস করতে পারো। বুড়ো খানসামা তো তার অনুমতি দেয় না। ক্লাইন খুব আত্মবিশ্বাসের সাথে দায়টা তার ওপর চাপিয়ে দিল। সে প্রসঙ্গ পাল্টালো আর একটু হেসে বলল, মনে হচ্ছে তুমি অন্য চাকরদের চেয়ে একটু বেশিই জানো। এমনকি তুমি আমাকে গোয়েন্দা মরিয়াটি বলেও ডাকতে জানো। পরিচারিকাটি এদিক ওদিক তাকালো, মুখের হাসিটা ধরে রাখল আর বলল, কারণ আমার ডিউটির সময় আমি ওই মহিলারই দেখাশোনা করি। সে সবসময় তোমার সাথে দেখা করতে চেয়েছিল, গোয়েন্দা মরিয়াটি, কারণ সে তো মিস্টার তালিমের খুব কাছের বন্ধু ছিল আর তার মৃত্যুর ব্যাপারে সে খুব চিন্তিত। দুর্ভাগ্যবশত তোমার সাথে তার কখনোই দেখা হয়ে ওঠে না। কখনোই না। ক্লাইন এই সবসময় হঠাৎ করে আর দেখা না হওয়া কথাগুলোর ব্যাপারে খুব সংবেদনশীল ছিল। পরিচারিকাটি খুব গম্ভীরভাবে মাথা নাড়ল আর বলল, প্রথমবার হিজ হাইনেস যখন তোমাকে তার অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল তখন সে ইচ্ছে করেই একটু রাগ দেখিয়েছিল। সে চেয়েছিল এই সুযোগে নিচে গিয়ে তোমার সাথে দেখা করতে। কে জানত যে তুমি এত তাড়াহুড়ো করে চলে যাবে? এরপর সে হিজ হাইনেসের হয়ে মিস্টার তালিমের কবরে ফুল দেওয়ার দায়িত্ব নিয়েছিল। কিন্তু সে যেহেতু জানত না যে তুমি দেখতে কেমন, তাই সে তোমাকে খুঁজে পায়নি। আর আজকে সে একটু শান্তিতে ঘোড়ায় চড়ার জন্য পেছনের গল্ফ কোর্সে গিয়েছে। না হলে খানসামা অনুমতি না দিলেও সে তোমার সাথে দেখা করার কোনো না কোনো উপায় ঠিকই বের করত। কি দারুণ কাকতালীয় ব্যাপার। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করেই সে একটা খুব জরুরি বিষয় বুঝতে পারল। তালিমের শেষকৃত্যের দিন সেই সাধারণ মহিলাটি প্রিন্সের হয়ে ফুল দিতে এসেছিল। সেই দিন ক্লাইন কালো ঘোমটা পরা আর নীলকান্তমণি আংটি পরিহিতা নারীকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিল। তার কাছে হয়তো কোনো গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট বা সেই মাপের কোনো শক্তিশালী অস্তিত্ব ছিল। হঠাৎ করেই ক্লাইনের মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। সেই নীলকান্তমণি আংটি পরিহিতা নারী একটা লম্বা ভারী কালো পোশাক পরা ছিল। দুটো পরিচারিকাকে সাথে নিয়ে সে ধীরে ধীরে দূরে মিলিয়ে গিয়েছিল। সেই পরিচারিকাদের একজনের বাদামি কোঁকড়ানো চুল ছিল। ক্লাইনের চোখের সামনের পরিচারিকাটির সাথে সেই পরিচারিকার ছবিটা একদম মিলে গেল। দুটো চেহারা অস্বাভাবিকভাবে একই রকম ছিল। ক্লাইনের শরীর টানটান হয়ে গেল। তার পিঠ বেয়ে ঘাম ঝরতে লাগল, কিন্তু তার মুখের ভাবে কোনো পরিবর্তন হল না। ক্লাইন তার ক্লাউনের ক্ষমতা ব্যবহার করে এমন ভান করল যেন সে সেই দিনের কথা মনে করার চেষ্টা করছে। সে হেসে জিজ্ঞেস করল, তালিমের শেষকৃত্যের দিন তুমি কি ওই মহিলার সাথে ছিলে? পরিচারিকাটি বেশি কিছু না ভেবেই জবাব দিল, ধ্যাত, এটা সত্যিই সে। ক্লাইন তার মুখের হাসিটা ধরে রাখল। খুব ভালো। এবার পরের প্রশ্ন। যেন কিছুই হয়নি। ক্লাইন এমন ভান করে অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করল। তারপর সে অন্য এক চাকরের কাছে গিয়ে তার প্রশ্ন চালিয়ে গেল। তবে ক্লাইন গোপনে তার এই কাজটা একটু ছোট করে নিল আর তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করল। সে ওই তরুণী ঘোড়ায় চড়ে ফিরে আসার আগেই রেড রোজ ম্যানর ছেড়ে চলে যেতে চাইছিল। বিকেল 4টের সময় আকাশ অন্ধকার হওয়ার আগেই ক্লাইন তার ভাবনার চেয়ে অনেক আগেই ম্যানর থেকে বেরিয়ে পড়ল। সে বুড়ো খানসামার পাঠানো ঘোড়ার গাড়িতে করে শহরের দিকে রওনা দিল। সিল্ক আর মসলিন কাপড়ে মোড়ানো দেয়ালটায় পিঠ ঠেকিয়ে জানলার ধারে বসে সে একটু স্বস্তি পেল।
এখন সে পুরো পরিস্থিতিটা নিয়ে ভাবার মতো শক্তি পাচ্ছিল। প্রিন্স অ্যাডেসাকে সেই প্রিয় সাধারণ মহিলাটি তালিমকে অভিশাপ দিয়েছিল। তাকে কেন একটা পতন ঘটা অভিজাত পরিবারের বংশধরের সাথে এমন করতে হবে? তালিম কি তার আর প্রিন্সের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল বলে সে তালিমের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল? কিন্তু এর জন্য তো তাকে নিজের হাতে কিছু করতে হতো না। সে চাইলে প্রিন্স অ্যাডেসাককে সুযোগ বুঝে এই কথা বলতে পারত। তালিমকে একদম চুপচাপ সরিয়ে দেওয়ার অনেক উপায় প্রিন্স অ্যাডেসাকের জানা ছিল। তালিম মারা যাওয়ার আগে গভীর প্রেমে পড়েছিল। হ্যাঁ, প্রথম লক্ষণটা দেখা গিয়েছিল যখন সে ওই সাধারণ মহিলাকে প্রিন্স অ্যাডেসাককে ছেড়ে যাওয়ার জন্য সফলভাবে রাজি করিয়েছিল। তাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? তাহলে কি ম্যানরে ফিরিয়ে আনা ওই সাধারণ মহিলাটি তালিমের মুখ বন্ধ করার জন্য আর ভবিষ্যতের কোনো বিপদ এড়ানোর জন্যই তাকে মেরে ফেলেছিল? যুক্তি দিয়ে ভাবলে এটা ঠিকই মনে হয়, কিন্তু সমস্যা হল গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট থাকা কোনো মানুষ বা সমপর্যায়ের কোনো শক্তিশালী অস্তিত্বকে প্রিন্স অ্যাডেসাক কিভাবে আটকে রাখতে পারে? অগাস্টাস পরিবার যদি একটা অ্যাঞ্জেল ফ্যামিলিও হয় আর তাদের যদি অনেক জ্ঞানও থাকে, তবুও ওই রকম কাউকে আটকে রাখতে হলে তাদের প্রচণ্ড শক্তি আর বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হবে। এটা কোনো প্রিন্সের একার পক্ষে করা সম্ভব নয়। তাছাড়া ওই রকম একজন মানুষের তালিমকে কেন পছন্দ হবে? সে কেন সবসময় আমার সাথে দেখা করতে চায়? সে কি বুঝতে পেরেছে যে আমি তার ওপর নজর রাখার জন্য ধূসর কুয়াশা ব্যবহার করছি? না, যদি তাই হতো তাহলে তালিমের শেষকৃত্যের দিন আমাকেও তার সাথেই কবরে যেতে হতো। তাছাড়া সে যখন প্রথম আমার সাথে দেখা করতে চেয়েছিল তখন আমার কাছে তার রক্ত, চুল বা কোনো জিনিসপত্র ছিল না। আমি তখনও কোনো ডিভিনেশন করিনি। এইসব ভেবে ক্লাইন বেশ বিভ্রান্ত হয়ে পড়ল। শেষ পর্যন্ত সে ঠিক করল যে এই বিষয়টা নিয়ে সে আর কোনো মাথা ঘামাবে কমলা। সে এই ব্যাপারে আর কোনো খোঁজখবর বা তদন্ত করবে না। আমি আশা করছি যে মেশিনারি হাইভ মাইন্ডকে আমি আগে যে সতর্কবার্তা দিয়েছিলাম সেটাকে তারা গুরুত্ব দেবে। তারা নিশ্চয়ই রাজপরিবারের এই অস্বাভাবিক আচরণের ব্যাপারটা লক্ষ্য করবে। হ্যাঁ, তারা হয়তো এটাকে খুব বেশি গুরুত্ব দেবে, তবে প্রিন্স অ্যাডেসাকের সম্মানের জন্য নয়, অন্য কোনো কারণে। আমি আশা করছি রাজপরিবার ওই মহিলাকে আমার সাথে দেখা করতে দেবে না। কয়েকদিন পর সুযোগ বুঝে আমি এই দায়িত্ব থেকে ইস্তফা দেব। আমি তাদের বলবো যে এই ব্যাপারে আমার আর কিছুই করার নেই। তারপর দক্ষিণে ছুটি কাটানোর বাহানা দিয়ে আমি আমার পরিচয় পাল্টে কিছুদিন লুকিয়ে থাকব। ক্লাইনের মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এল। ব্যাকল্যান্ডের সন্ধেগুলো সবসময় কালো মেঘ আর ঝিরঝিরে বৃষ্টিতে ঢেকে যায়। ক্লাইন তখন শারীরিক আর মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে তার হাফ টপ হ্যাটটা হাত দিয়ে চেপে ধরে রাস্তার আলোর নিচে দিয়ে ভেজা রাস্তা পেরিয়ে 15 নম্বর মিন্স্ক স্ট্রিটের দিকে তাড়াতাড়ি হাঁটতে লাগল। একটু বিশ্রাম নেওয়ার পর সে চারপাশের অন্ধকারের সুযোগ নিল। সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সিকোয়েন্স 6 ফেসলেস হিসেবে উন্নতি করার পর থেকে সে সবসময় চেয়েছিল ওই রহস্যময় জায়গাটা একবার পরীক্ষা করে দেখতে। সে দেখতে চাইছিল যে সেখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু গত রাতে সে এতই ক্লান্ত ছিল যে মাঝরাতে আর উঠে বসতে পারেনি। তাই তাকে বাইরের সমস্ত ব্যস্ততা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হল। তাছাড়া ক্লাইনকে একটা বিশেষ বিষয়ে ডিভিনেশন করার জন্য সব রকম বাধা দূর করতে হতো। সেটা হল, এই উন্নতির পর যখন তার আধ্যাত্মিক শক্তি এখনও স্থির হয়নি, তখন সে আর সেই কাল্পনিক প্রলাপগুলো শুনতে পাচ্ছিল না। হর্নিসাস ফ্লেগ্রিয়া, হর্নিসাস ফ্লেগ্রিয়া, হর্নিসাস ফ্লেগ্রিয়া, এই কথাগুলো আর তার কানে আসছিল না। সে জানতে চাইছিল যে এটা কি সিকোয়েন্স 6-এ পৌঁছানোর পর কোনো স্বাভাবিক পরিবর্তন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। সেই বিশাল প্রাসাদের ভেতরে দাগলাগা প্রাচীন ব্রোঞ্জের টেবিলগুলো আর তার চারপাশের 22টা উঁচু পিঠওয়ালা চেয়ার চুপচাপ দাঁড়িয়েছিল। চেয়ারগুলোর পিঠে নানারকম চিহ্ন আঁকা ছিল। দেখে মনে হচ্ছিল যেন সৃষ্টির শুরু থেকে এগুলো একদম একই রকম আছে। তাদের নিচের ধূসর কুয়াশা আর চারপাশের অসীম শূন্যতার ব্যাপারটাও একদম একই রকম ছিল। কিন্তু ক্লাইন সেখানে ঢোকার সাথে সাথেই তার আধ্যাত্মিক মন খুব ভালোভাবে বুঝতে পারল যে এই রহস্যময় জায়গাটা আগের চেয়ে একটু আলাদা হয়ে গেছে। সে জায়গাটা ঘুরে দেখার বা কোনো কিছু পরীক্ষা করার জন্য একদমই তাড়াহুড়ো করল না। সে নিজেকে শান্ত করে টেবিলের এক প্রান্তে বসল। তারপর সে একটা কাগজ আর কলম তৈরি করে একটা ডিভিনেশন স্টেটমেন্ট লিখল। আমার উন্নতির পর আর কোনো প্রলাপ শুনতে না পাওয়ার কারণ। কাগজটা হাতে নিয়ে বাক্যটা বিড়বিড় করতে করতে ক্লাইন চেয়ারে হেলান দিল। কজিটেশনের সাহায্যে সে খুব তাড়াতাড়ি স্বপ্নের জগতে ঢুকে পড়ল। অন্ধকার আকাশ আর মাটিতে নানারকম ছবি ভেসে উঠতে লাগল। অবশেষে সবগুলো ছবি একটা নির্দিষ্ট দৃশ্যে এসে থেমে গেল। সেখানে ক্লাইনকে দেখা যাচ্ছিল। তার মুখ আর শরীর এখনও ফ্যাকাশে দানায় ঢাকা ছিল। তাকে ঘিরে একটা কাল্পনিক পাতলা ধূসর কুয়াশার স্তর ছিল, যা একদমই বোঝা যাচ্ছিল না। স্বপ্নটা ভেঙে গেল। ক্লাইন তার চোখ খুলল আর মোটের ওপর কারণটা বুঝতে পারল। ধূসর কুয়াশা বাস্তবের সাথে জড়িয়ে গেছে। যে প্রলাপগুলো কোথা থেকে আসছিল কে জানে, সেটা আটকাতে এই কুয়াশা আমাকে সাহায্য করছে। সিকোয়েন্স 6-এ উন্নতি করার পর ধূসর কুয়াশার ওপরের ওই রহস্যময় জায়গাটার সাথে আমার যোগাযোগ আরও মজবুত হয়েছে।
তাই কি এর মধ্যে কিছু পরিবর্তন এসেছে আর আমি স্বাভাবিকভাবেই এর কিছু শক্তি ধার করতে পারছি? দেখে তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, আমার ওই জায়গাটা একটু ঘুরে দেখা উচিত। দেখি সেখানে আর কোনো পরিবর্তন হয়েছে কিনা। ক্লাইন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার আধ্যাত্মিক অনুভূতির কথা মাথায় রেখে সে ওই প্রাচীন প্রাসাদের বাইরের দিকে এক নির্দিষ্ট পথে হাঁটতে লাগল। তার পায়ের নিচে ছিল সমুদ্রের মতো ছড়িয়ে থাকা ধূসর কুয়াশা। কতক্ষণ সে হেঁটেছিল তার কোনো হিসেব নেই। অবশেষে সে থামার সিদ্ধান্ত নিল, কিন্তু যখন সে জায়গাটা ঘুরে দেখার আশা ছেড়ে দিল, ঠিক তখনই রাস্তার শেষে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। আনন্দে ক্লাইনের হাঁটার গতি বেড়ে গেল। সে আলোটার দিকে এগিয়ে গেল। 7-8 সেকেন্ড পর সে এক সারি সিঁড়ি দেখতে পেল। দেখে মনে হচ্ছিল সিঁড়িগুলো যেন স্বর্গের দিকে উঠে গেছে। সিঁড়িগুলো একদম খাঁটি আলো দিয়ে তৈরি ছিল। সেগুলো পবিত্র, স্বচ্ছ আর নিষ্কলুষ ছিল। যে কারো মনকে অবাক করে দেওয়ার মতো ক্ষমতা এই সিঁড়িগুলোর ছিল। সিঁড়িগুলো মহাশূন্যের দিকে উঠে গিয়েছিল। সেখানে মাত্র 4টে ধাপ ছিল, আর প্রত্যেকটা ধাপ বেশ উঁচু ছিল, যেন সেগুলো দৈত্যদের চেয়েও বড় কোনো প্রাণীর জন্য তৈরি করা হয়েছিল। ক্লাইন ওপরের দিকে তাকাল আর সিঁড়ির পথ ধরে চোখ রাখল। সে দেখল যে শূন্যে এক স্তর ধূসর সাদা কুয়াশা জমে ভাসছে, যেন সেটা কোনো কিছুকে ধরে রেখেছে। আলোর সিঁড়িটা থেকে সেটার দূরত্ব বেশ অনেকটা ছিল। 4 ধাপের সিঁড়িটা কি আমার সিকোয়েন্স 9, সিকোয়েন্স 8, সিকোয়েন্স 7 আর সিকোয়েন্স 6 এর পোষণ খাওয়ার প্রতীক? ওই কুয়াশার স্তরের ঠিক ওপরে আসলে কি আছে? ক্লাইন খুব সাবধানে আলোর সিঁড়িটার কাছে পৌঁছে সেটার ওপর পা রাখল। ধাপগুলোতে অদ্ভুত কিছুই ছিল না, সেগুলো একদম পাথরের মতোই শক্ত ছিল। ক্লাইন সিঁড়ি বেয়ে ওপরে উঠল। 4র্থ ধাপে উঠে সে ধূসর কুয়াশার ওপরের জায়গাটার দিকে তাকানোর চেষ্টা করল। দুর্ভাগ্যবশত তার দৃষ্টি কোনো কিছু ভেদ করতে পারল না। সে কিছুক্ষণ ভাবল, তারপর সে 2 পা এগিয়ে গিয়ে তার সর্বশক্তি দিয়ে লাফ দিল। কিন্তু আলোর সিঁড়ি থেকে লাফ দেওয়ার মুহূর্তেই সে তার ভারসাম্য আর স্পিরিট বডির ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। সে সোজা নিচে পড়ে গেল আর ধূসর কুয়াশার একদম নিচের স্তরে আছড়ে পড়ল। মনে হচ্ছে আমাকে আরও 2-3টে সিকোয়েন্স উন্নতি করতে হবে। সিকোয়েন্স 4-এ গিয়ে যদি সত্যিই বড় ধরনের কোনো পরিবর্তন হয়, তাহলে একজন ডেমিগড হওয়ার পর আমি হয়তো ওটা দেখতে পাব। ক্লাইন ওপরের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাল।